একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যখন আমি বাংলাদেশের সাম্প্রতিক এই উদ্বেগজনক ঘটনা প্রবাহের দিকে তাকাই, তখন আমার কাছে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। স্বাধীন, সার্বভৌম এবং বাংলাদেশের রাজনীতি এবং এর অখণ্ডতা নিয়ে কথা বলতে গেলে সবার আগে যে নামটি উচ্চারণ করতে হবে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এর কারণ শুধু এই নয় যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরাতন বা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল, বরং বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মের পূর্ব থেকেই একমাত্র এই দলটি একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক নীতিতে চলে আসছে। জাতির পিতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দলটি আমাদের একটি স্বাধীন ভূখণ্ড এবং 1972 সালের সংবিধানের 4 জাতীয় মূলনীতি উপহার দিয়েছিল, সেই দলটিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার গভীর ষড়যন্ত্রের পরিণতি হলো আজকের এই অন্ধকার চুক্তিগুলো। ইতিহাস নির্মমভাবে সাক্ষ্য দিচ্ছে বাংলাদেশে বারবার অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসেই প্রথম আঘাতটি হানে আওয়ামী লীগের উপর। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে যেমন এই দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি 2024 সালের অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। আর সেই একই ধারাবাহিকতায় ইউনূস সরকারেরই বর্ধিত সংস্করণ তারেক রহমানের বর্তমানের সরকার সংসদে আইন পাশ করে সেই নিষেধাজ্ঞাকে পাকাপোক্ত করেছে। এর মূল লক্ষ্য অত্যন্ত সুদূরপ্রসারী। মুক্তিযুদ্ধের পক্ষের এই মূল শক্তিটিকে রাজনৈতিক মাঠ থেকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে দেশকে বিনা বাধায় বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া। গত সোমবার সেই ধারাবাহিকতারই একটি নতুন এবং ভয়ঙ্কর অধ্যায় রচিত হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতার চুক্তি বা পিএসএ স্বাক্ষর করেছে। অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আইনগতভাবে বাধ্যতামূলক এত বড় একটি চুক্তির বিষয়ে দেশের জাতীয় সংসদে কোনো আলোচনাই হয়নি। দেশের মানুষকে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। এই চুক্তিতে বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন, মানবাধিকার প্রতিরক্ষা, ইন্টারনেট নিরাপত্তা, জলবায়ু, জ্বালানি থেকে শুরু করে মৎস্য, কৃষি প্রায় 35টি স্পর্শকাতর খাত অন্তর্ভুক্ত হয়েছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া এই আলোচনা জুলাইয়ের গণ অভ্যুত্থানের বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সাময়িক ভাবে থমকে গেলেও অন্তর্বর্তী সরকারের সময় তা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হয়। আপনাদের মনে থাকার কথা যে জার্মান অ্যাম্বাসেডর বলেছিলেন যে ইউরোপের সাথে চুক্তি না হলে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে বা ইউনূসের সরকারকে সমর্থন দেবে না। বুঝতেই পারছেন যে কি থেকে কি হয়েছে। 1 বছরের বেশি সময় ধরে 5 দফা আলোচনার পর 83টি ধারা সম্বলিত এই খসড়া চূড়ান্ত করা হয়েছে। কিন্তু যে সংসদে বসে জামায়াতের যুদ্ধাপরাধী নেতারা সারাদিন হইচই করেন, সেই সংসদে দেশের এত বড় একটি ভাগ্য নির্ধারণী চুক্তি নিয়ে টু শব্দটি উচ্চারিত হচ্ছে না কেন বলুন তো? এই চুক্তিতে যে দেশের স্বার্থ বিরোধী কিছু নেই তা নিশ্চিত করার কোনো উপায় জনগণের হাতে রাখা হয়নি। এই একই স্বেচ্ছাচারী চিত্র আমরা দেখেছিলাম অবৈধ ইউনূস সরকারের বিদায় বেলায়। নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে তারা যে বাণিজ্য চুক্তিটি করেছিল সেটি নিয়ে এখন খোদ ইউনূস সরকারের ঘনিষ্ঠ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি হতভম্ব এবং স্তম্ভিত হওয়ার কথা বলছে। তারা প্রশ্ন তুলছে একটি অনির্বাচিত সরকার কিভাবে এমন একটি দীর্ঘমেয়াদী চুক্তি করে যেতে পারে যার দায়ভার আগামী প্রজন্মকে দিতে হবে। অথচ সেই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে তারেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অত্যন্ত দম্ভের সাথে দাবি করেছিলেন যে চুক্তির আগে তারা বিএনপি এবং জামায়াতের প্রধানদের কাছ থেকে সম্মতি নিয়েছিলেন। এই বক্তব্য থেকে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে অবৈধ ক্ষমতা দখলকারী এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিগুলো কিভাবে একজোট হয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী দম্ভ করে বলেছেন যে এই চুক্তির মাধ্যমে আমেরিকার কাছ থেকে আগামী 15 বছরে $22 বিলিয়ন পণ্য এবং জ্বালানি কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বোয়িং এর উড়োজাহাজ কেনা হচ্ছে এবং গম এবং সয়াবিনের মতো পণ্য আমদানি বাড়ানো হচ্ছে। এর বিনিময়ে তৈরি পোশাক খাতে সামান্য কিছু শুল্ক ছাড়ের মূলা ঝুলিয়ে এই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খল পরানো হয়েছে দেশের অর্থনীতিকে। তিনি ভিয়েতনাম বা কম্বোডিয়ার সঙ্গে তুলনা করে এই চুক্তির পক্ষে সাফাই গাইলেও এই সত্যটি আড়াল করতে চাইছেন যে একটি বৈধ এবং শক্তিশালী নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশ কখনো সমান্তরাল শর্তে বিদেশিদের সঙ্গে দর কষাকষি করতে পারে না। এখানে মূল সংকটটি শুধু বাণিজ্য বা অর্থনীতির নয়, বরং রাষ্ট্রের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের। একটি রাষ্ট্র যখন তার নিজস্ব রাজনৈতিক বৈধতার তীব্র সংকটে ভোগে, তখন সেই দুর্বল সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী বলয়গুলোর হাতের পুতুলে পরিণত হয়। তারেক রহমানের এই সরকার, যার জন্ম একটি প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে এবং যার রাজনৈতিক ভিত্তি অত্যন্ত নড়বড়ে, তার